10 লাখ টাকার মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে 4 পুলিশ ক্লোজড। জানাবো মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে যত বিতর্ক। এবং সর্বশেষ জানাবো ঢাকা বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত 1, আহত 10। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। 10 লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, 4 পুলিশ ক্লোজড। মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গিয়ে 10 লাখ টাকার বিনিময়ে প্রাইভেট কার সহ মাদকের বড় চালান ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে। মাদকের চালান ছেড়ে দেওয়ার এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে তাদের ক্লোজ করা হয়েছে। প্রত্যয় হওয়া পুলিশ সদস্যরা হলেন হাতীবান্ধা থানার এসআই তুহিন ও রিমন মিয়া এবং এএসআই আব্দুল হাকিম ও লুৎফুর রহমান। খোঁজ নিয়ে জানা যায়, গত 17 জুলাই দুপুরে গোপন খবরের ভিত্তিতে হাতীবান্ধা বোর্ডের হাট বাজারের পূর্বাপাশে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান হাতীবান্ধা থানার উপপরিদর্শক তুহিন ও রিমন এবং সহকারী উপপরিদর্শক আব্দুল হাকিম ও লুৎফুর রহমান। অভিযানে একটি সাদা প্রাইভেট কার, মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তবে অদ্ভুতভাবে আলামতগুলো থানায় না নিয়ে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে রাখা হয়। বিকেল 3টা থেকে শুরু হয় দীর্ঘ দর কষাকষি। ইউপি কার্যালয়ের সিসিটিভি ফুটেজের সাদা পোশাকে অভিযুক্ত 4 পুলিশ কর্মকর্তাকে স্থানীয় ইউপি সদস্য ও সহযোগীদের নিয়ে গোপন বৈঠকে দেখা যায়। পরে অভিযোগ ওঠে 10 লাখ টাকার রফা দফায় গাড়ি ও মাদকের চালান ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি ভিডিও ফুটেজ প্রকাশের ভয়ে এএসআই আব্দুল হাকিম এক স্থানীয় ইউপি কর্মচারীর মোবাইল ফোন থেকে সিসিটিভি মনিটরিং অ্যাপ জোরপূর্বক মুছে দেন বলে অভিযোগ উঠেছে। এরপর দিনই ভবানীপুর গ্রামে একই কায়দায় অভিযানে গেলে গ্রামবাসীরা তীব্র প্রতিবাদের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় পুলিশ দল। স্থানীয়দের দাবি, এই 4 কর্মকর্তা দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। অভিযোগের ব্যাপারে সরাসরি যোগাযোগ করা হলে অভিযুক্ত এসআই তুহিন ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং প্রতিবেদন না করার আকুতি জানান। তিনি বলেন, হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত 4 কর্মকর্তা এসআই তুহিন, এসআই রিমন, এএসআই আব্দুল হাকিম ও এএসআই লুৎফুর রহমানকে বৃহস্পতিবার থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে যত বিতর্ক। মেয়াদ শেষ হওয়ার আগেই বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে তার বিদায় যতটা সাংবিধানিক ঘটনা, তার চেয়ে বেশি রাজনৈতিক। কারণ তার উত্থানের সঙ্গে জড়িত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা। বিদায়ের সঙ্গে রয়ে গেল সেই আস্থারই ছায়া। ফোনালাপ বিতর্ক। দুদকের কমিশনার থেকে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, সেখান থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, তারপর রাষ্ট্রপতি। তার উত্থান যেমন ছিল দ্রুত, ঠিক তেমনই বিতর্ক ছিল প্রায় প্রতিটি বাঁকে। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ দিয়ে যে আলোচনা শুরু, তা শেষ হয়েছে শেখ হাসিনার পদত্যাগপত্র, বঙ্গভবন ঘিরেও রাজনৈতিক নিরপেক্ষতা এবং অসমাপ্ত মেয়াদে বিদায়ের মধ্য দিয়ে। পদ্মা সেতু প্রথম বড় বিতর্ক। দুদকে তার সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে কথিত দুর্নীতির ষড়যন্ত্র। বিশ্বব্যাংক বলেছিল, বাংলাদেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মকর্তা এবং কয়েকজন ব্যক্তির মধ্যে ঘুষের ষড়যন্ত্রের বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে আছে। তখন সরকারের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট না হয়ে বিশ্বব্যাংক $120 কোটি ঋণ বাতিল করে। পরে পদ্মা সেতু সংশ্লিষ্ট অসদাচরণের কারণে এসএনসি লাভালিন ও এর শতাধিক সহযোগী প্রতিষ্ঠানকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ওই সময় শাহাবুদ্দিন ছিলেন দুদকের কমিশনার এবং সংস্থাটির সবচেয়ে দৃশ্যমান মুখগুলোর একজন। 2012 সালের 17 ডিসেম্বর 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক, কিন্তু তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে আসামি করা হয়নি। তখন এ নিয়ে প্রশ্ন তুলে বিশ্বব্যাংকের নিয়োগ করা লুইস মোরেনো ওকাম্পোর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ প্যানেল বলেছিল, আবুল হোসেনকে এজাহারে অন্তর্ভুক্ত করার মতো যুক্তিসঙ্গত সন্দেহ ও উপাদান ছিল। এসএনসি লাভালিনের নথি, সম্ভাব্য ঘুষের হিসাব এবং পরামর্শক নিয়োগে মন্ত্রীর ভূমিকা তুলে ধরে প্যানেল দুদকের ব্যাখ্যা সমালোচনা করেছিল। তাদের ভাষ্য ছিল, আবুল হোসেনকে বাদ দেওয়াই কিছু যুক্তি প্রাপ্ত তথ্যের সঙ্গে সংঘর্ষী। কোথাও বাংলাদেশের আইনের বিকৃত ব্যাখ্যাও দেওয়া হয়েছে। দুদক তারপরও আবুল হোসেনকে বাদ দিয়েছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন দুদকের তদন্ত বিভাগের কমিশনার হিসেবে তখন বলেছিলেন, দেশের আইন ও বিদেশের আইনের ব্যাখ্যা এক নয়। তিনি এক পর্যায়ে দাবি করেন, মামলা দায়েরের বিশ্বব্যাংকের প্যানেল সন্তুষ্ট।
ওই সময় দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেছিলেন, প্যানেল সন্তুষ্টি বা অসন্তুষ্টি কোনোটিই তাকে জানায়নি। এই পরস্পর বিরোধী মন্তব্য শাহাবুদ্দিনকে আলোচনায় নিয়ে আসে। 2014 সালে ক্লিন চিট, 2025 সালে আলামত। পদ্মা সেতু সংক্রান্ত সেই মামলায় প্রায় 20 মাস তদন্তের পর 2014 সালে দুদক জানায় দুর্নীতি বা ঘুষের ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেয় দুদক। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সেই মামলায় 7 আসামি সবার অব্যাহতি পান। কমিশনার হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনও সেই সিদ্ধান্তের প্রকাশ্য সমর্থন ছিলেন। পরে কানাডার আদালতের এনএসসি লাভালিনের 3 সাবেক কর্মকর্তা খালাস পান। আওয়ামী লীগ ও সরকার এটিকে বিশ্বব্যাংকের অভিযোগে মিথ্যা প্রমাণের দলিল হিসেবে তুলে ধরে, কিন্তু বিচারিক প্রক্রিয়াটি ছিল কিছুটা ভিন্ন। আদালত গুরুত্বপূর্ণ ওয়ারট্যাপ প্রমাণ গ্রহণযোগ্য নয় বলে বাদ দেন। এরপর প্রসিকিউশন আর সাক্ষী বা প্রমাণ উপস্থাপন করেনি, ফলে ফৌজদারি অভিযোগ আদালতে টেকেনি। সুতরাং কানাডার রায়কে বাংলাদেশের তদন্তে ওঠা প্রতিটি প্রশ্নের উত্তর বলা কঠিন। বিশ্বব্যাংকের প্রশাসনিক অনুসন্ধানের মানদণ্ড ফৌজদারি আদালতের মানদণ্ডের মতো ছিল না। বিতর্কটি নতুন করে ফিরে আসে 2025 সালে। 2024 সালের 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর 2025 সালে দুদক মামলাটি পুনঃ তদন্ত শুরু করে। তখন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, পরামর্শক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক আলামত পাওয়া গেছে। তার অভিযোগ ছিল, আগের কমিশন পর্যাপ্ত উপাদান থাকার পরও মামলাটি জোর করে নিষ্পত্তি করেছিল। মূল্যায়ন কমিটি পরিবর্তন, একই উপকরণ বা সেবা একাধিকবার কেনা দেখানো এবং জীবন বৃত্তান্ত মূল্যায়নে অসঙ্গতি সহ কয়েকটি দিক সামনে আনা হয়। সেখান থেকে পুরনো প্রশ্নটি আরও জোরালো হয়। 2025 সালে যে আলামত পাওয়া গেল, 2014 সালে তা কেন দেখা হয়নি? বিশ্বব্যাংকের প্যানেলের আপত্তি কেন গুরুত্ব পায়নি? আবুল হোসেনকে কেন এজাহারের বাইরে রাখা হয়েছিল? শাহাবুদ্দিন একা মামলা করেননি, একা বন্ধ করেননি। সিদ্ধান্ত ছিল কমিশনের, কিন্তু তদন্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কমিশনার এবং সিদ্ধান্তের প্রকাশ্য রক্ষক হিসেবে দায়ের প্রশ্ন থেকে তিনি বের হতে পারেননি। 5 হয়ে সালাম এবং নিরপেক্ষতার প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 হয়ে শাহাবুদ্দিন সালাম করার একটি পুরনো ছবি রাষ্ট্রপতি পদে তার মনোনয়নের পর নতুন করে ছড়িয়ে পড়ে। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে সালাম করা অপরাধ নয়, কিন্তু রাষ্ট্রের ভবিষ্যৎ নিরপেক্ষ অভিভাবকের এমন দৃশ্য ভিন্ন বার্তা দেয়। সমালোচকেরা ছবিটিকে রাজনৈতিক আনুগত্যের প্রতীক হিসেবে দেখেন। তার রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত বৈধতাও আদালতে চ্যালেঞ্জ হয়েছিল। যারা আদালতে চ্যালেঞ্জ করেছিলেন তাদের প্রশ্ন ছিল, সাবেক দুদক কমিশনার রাষ্ট্রপতি হতে পারেন কিনা। যদিও হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়েছিলেন, তখন আদালত বলেছেন রাষ্ট্রপতির পদ প্রজাতন্ত্রের লাভজনক পদ নয়। আপিল বিভাগে সেই সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর তার রাষ্ট্রপতি পদ নিয়ে আইনগত বাধা কেটে যায়, তবে রাজনৈতিক প্রশ্নটি থেকেই যায়। 5 আগস্টের পর বদলে যাওয়া ভূমিকা, 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনের সময় তার নীরবতা নিয়েও অনেক অভিযোগ রয়েছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের, কিন্তু শেখ হাসিনার পতনের পর তিনিই হয়ে ওঠেন দেশের সর্বোচ্চ অবশিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ। তিনি সংসদ ভেঙে দেন, খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তে অংশ নেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়ান, যা তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে বাসভবনে যাওয়া মানুষকেই নিয়তি হিসেবে শেখ হাসিনা পরবর্তী ব্যবস্থার পর খুলে দিতে হয়েছে, কিন্তু সংকট শেষ হয়নি। শেখ হাসিনার পদত্যাগপত্র বিতর্ক। 5 আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। পরে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। তিনি পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করে পাননি, ফলে তার দুটি বক্তব্য একরকম ছিল না। এরপর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মিথ্যা বলা ও শপথ ভঙ্গের অভিযোগে শাহাবুদ্দিনকে অভিযুক্ত করেন। ছাত্রদের একাংশ তার পদত্যাগ দাবি করেন। বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়, কেউ কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনী বল প্রয়োগ করে তাদের সরিয়ে দেয়। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল বলেছিল, রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, যে কারণে তিনি তখন টিকে যান। অপমানের অভিযোগ এবং শেষ বিদায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই শীতল। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, প্রধান উপদেষ্টা দীর্ঘদিন তার সঙ্গে দেখা করেননি, তার প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে তার ছবি নামানো হয়েছে। তিনি নিজেকে অপমানিত মনে করেছেন। তার ভাষায় তার কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল। নির্বাচন শেষ হলে সরে যেতে চান বলেও জানিয়েছিলেন। বিদায়ের ঠিক আগে আবারও সংবাদ মাধ্যমে মুখোমুখি হন তিনি। পদত্যাগের প্রশ্নকে বলেছেন বিব্রতকর প্রশ্ন। শেখ হাসিনার সঙ্গে কথিত ফোনালাপের খবরকে 3 বার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। দাবি করেন তিনি সারা জীবন ন্যায্যভাবে কাজ করেছেন। শেষ পর্যন্ত তিনি শুক্রবার বিকেলে পদত্যাগ করলেন। মেয়াদ পূর্ণ হলো না। শাহাবুদ্দিনের উত্থান ছিল রাজনৈতিক আস্থা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সমন্বয়। পতনের কারণও সেই রাজনৈতিক আস্থার ছায়া। পদ্মা
সেতু তদন্তে মন্ত্রীর নাম বাদ দেওয়া, দুদকের দলীয় ভাষা, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকের পর্ষদ সদস্য, শেখ হাসিনার প্রতি প্রকাশ্য আনুগত্য এবং পদকপত্র নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য, সবকিছু মিলে তার রাষ্ট্রপতিত্ব এক জটিল অধ্যায়। তার বিদায় শুধু একজন রাষ্ট্রপতির অসমাপ্ত মেয়াদের সমাপ্তি নয়, এটি রাষ্ট্রের সর্বোচ্চ পদে রাজনৈতিক আনুগত্যের মূল্য কতটা নির্মম ও দীর্ঘমেয়াদী হতে পারে তারও একটি উদাহরণ। পদত্যাগের বিতর্ক শেষ হচ্ছে না, তবে পদত্যাগের বিতর্কের অবসান হচ্ছে না। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। জামালপুরে এক সমাবেশে তিনি বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, শপথভঙ্গ এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে সহযোগিতার যেসব অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত বিচার করতে হবে। একই সঙ্গে একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবক সুলভ ব্যক্তিকে নতুন রাষ্ট্রপতি করার দাবি জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।